গুড মর্নিং। আমরা আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, যেটা আজ পর্যন্ত তোমাদের হয়নি কোনোদিন। সেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তো এই স্থানাঙ্ক জ্যামিতির ধারণা তোমাদের মোটামুটি আছে সামান্য হলেও, কারণ ক্লাস নাইনে তোমরা স্থানাঙ্ক জ্যামিতির বেশ কিছুটা পাঠ করেছিলে। তো এখানে সেই অংশ ধরেই আমরা শুরু করব। আর প্রথমে আমরা সেইগুলোকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য কয়েকটা সূত্র, যেগুলো ক্লাস নাইনে আমরা শিখেছিলাম, তো সেইগুলো এখন প্রয়োজন পড়বে আমাদের। কারণ ওই সূত্রগুলো মানে সূত্রগুলো হচ্ছে আমাদের ভিত। তো ওই সূত্রগুলো ছাড়া কিন্তু আমরা স্থানাঙ্ক জ্যামিতির এক পাও চলতে পারবো না। তো দেখো, ক্লাস নাইনে আমরা কি কি করে এসেছিলাম। তো ক্লাস নাইনে আমরা যেগুলো করে এসেছিলাম সেটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, দুটো বিন্দুকে m:n অনুপাতে বিভক্ত করলে তার স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ত্রিভুজের ক্ষেত্রফল আর ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তো এইগুলো আমরা ক্লাস নাইনে করে এসেছিলাম। তো আমি আরেকবার সূত্রগুলো মনে করিয়ে দিচ্ছি। যেমন 1 নম্বর, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, যে কোনো দুটো বিন্দু 2,3, 5,-7। তো যে কোনো দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করতে গেলে আমরা এইভাবে করব, 2-5 কেউ লিখতে পারো বা 5-2 ও লিখতে পারো। মানে প্রথম মাইনাস প্রথমটার সঙ্গে প্রথমটার বিয়োগ হবে। কেউ যদি 2-5 লেখো তাও হবে, কেউ যদি 5-2 লেখো তাও হবে। তো যেটা খুশি লিখতে পারো। আমরা প্রথম থেকে শুরু করছি, তাহলে 2-5 এর হোল স্কয়ার প্লাস, মাঝখানে কিন্তু প্লাস, 3-7, ভালো করে লক্ষ্য করো, 3-7, তাহলে হয়ে গেল +7 এর হোল স্কয়ার হোল রুট। এটা হচ্ছে, এটা সরল করে যেটা হবে সেটা হবে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। নিশ্চয়ই সবাই করতে পারবে, মনে পড়ছে? এটা নাইনে করেছিলে, অনেক করেছিলে নাইনে। 2 নম্বর দেখো, দুটো বিন্দু যদি দেওয়া থাকে, ধরো একটা 5,7 বিন্দু দেওয়া আছে আর একটা বিন্দু দেওয়া আছে 4,2। তো এই বিন্দু দুটোকে যদি m:n অনুপাতে বিভক্ত করে, তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? এইটা আমাদের প্রশ্ন। তো এটাও আমরা নাইনে পড়েছিলাম। তো যেটা মনে রাখতে হবে, এই যে অনুপাতটা আছে, এই অনুপাতটা যদি m:2 না বলে 2:1 বলে, তো যাই বলুক না কেন, অনুপাতের এই দিকের সংখ্যাটা সবসময় এই দিকে গুণ হবে, আর ডান দিকেরটা বাঁ দিকের স্থানাঙ্কের সঙ্গে গুণ হবে। এখন যেহেতু স্থানাঙ্ক বের করতে হবে, তাহলে p বিন্দুর স্থানাঙ্কতে আমরা জানি দুটো মান থাকে, একটা x স্থানাঙ্ক, একটা y স্থানাঙ্ক। x স্থানাঙ্কটাকে বলা হয় ভুজ আর y স্থানাঙ্কটাকে বলা হয় কোটি। তাহলে স্থানাঙ্ক লেখা মানে একটা ব্র্যাকেটের মধ্যে দুটো সংখ্যাকে লিখতে হবে। তো আমরা যখন x স্থানাঙ্ক বার করব, তখন অনুপাতটা গুণ হবে x স্থানাঙ্কের সঙ্গে, মানে 2 গুণ হবে 4 এর সঙ্গে, 1 গুণ হবে 5 এর সঙ্গে। তাহলে 2 গুণিত 4 মানে 8 প্লাস 1 গুণিত 5 মানে 5 বাই অনুপাতের যোগফল থাকবে নিচে দিকে। তাহলে এটা হলো ভুজ বা x স্থানাঙ্ক। আর যখন একই ভাবে আমরা y স্থানাঙ্ক, একটা বিন্দুতে দুটো, একটা x স্থানাঙ্ক একটা y স্থানাঙ্ক, যখন আমরা y স্থানাঙ্কটা বের করব, তখন ওই একই ভাবে অনুপাতটা গুণ হবে y স্থানাঙ্কের সঙ্গে। তাহলে এটা মনে রাখবে যে x স্থানাঙ্ক বার করতে গেলে কখনো y স্থানাঙ্কের মান কিন্তু এখানে আসবে না। আবার যখন y স্থানাঙ্ক বার করব, তখন এখানে y স্থানাঙ্কগুলোর সঙ্গেই গুণ হয়ে এখানে বসবে, কখনোই x স্থানাঙ্ক নয়। তাহলে 2 এখানে গুণ হবে 2 এর সঙ্গে, প্লাস 1 গুণ হবে 7 এর সঙ্গে। তাহলে 7 একে 7, নিচে কিন্তু সবসময় অনুপাতের যোগফল। এই হলো 2:1 অনুপাতে বিভক্ত। বিভক্ত বলতে সবসময় জানবে এটা অন্তর্বিভক্ত হলো। এই একই অনুপাতে যদি বহির্বিভক্ত বলে কোন সময়, বহির্বিভক্ত বললে পরে এইগুলো মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? যদি কোন সময় বহির্বিভক্ত হয়, তাহলে এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, মনে থাকবে। এই গেল অনুপাতে বিভক্ত করা। 3 নম্বর, মধ্যবিন্দু স্থান। যদি আমাদের দুটো বিন্দু দেওয়া থাকে, তাহলে 2,4 আর একটা বিন্দু আছে 6,8, বললো মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? তো মধ্যবিন্দু বলতে সবসময় আমরা অনুপাত থেকেও বের করতে পারি। মধ্যবিন্দু মানে আমাদের হচ্ছে 1:1, কিন্তু এত
ঝামেলার মধ্যে আমরা যাব না। মধ্যবিন্দু বলতে আমরা এইটুকু মনে রাখবো সহজে, প্রথম দুটোর যোগফল মানে গড় মান 2 + 6/2 আর 4 + 8/2। তো এইটাই হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক মানে গড়, যোগ করে 2 দিয়ে ভাগ। অবশ্যই সেই একই ব্যাপার, x স্থানাঙ্কটা x স্থানাঙ্ক থেকেই বেরোবে, আর y স্থানাঙ্কটা যখন বার করব তখন y এর মান থেকেই বেরোবে। তার মানে y দুটোর যোগফল বাই 2 আর x দুটোর যোগফল বাই 2, এই হচ্ছে মধ্যবিন্দুর স্থানাঙ্ক। হলো? আর করেছিলে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ত্রিভুজ যদি তিনটে বিন্দু নিশ্চয়ই দেওয়া থাকবে। একটা ত্রিভুজ যদি এবিসি হয় তাহলে ধরে নিচ্ছি 2,3 একটা বিন্দু দেওয়া আছে, 4,5 একটা বিন্দু দেওয়া আছে, আর 2,-3 আর একটা বিন্দু দেওয়া আছে। তো এইটা ত্রিভুজ এবিসি। এবিসি এর ক্ষেত্রফল তোমরা বের করেছিলে, আর একবার মনে করিয়ে দিচ্ছি আমি, এটা মড দিতে হয় কারণ ক্ষেত্রফল সবসময় পজিটিভ। হাফ দিয়ে বলেছিলাম তোমাদের এই বিন্দুগুলোকে পাশে একবার লিখে নেবে, 4, 5, 2, -3। হলো? আর কি করবে, প্রথমে যেটাকে লিখেছো, যেটা খুশি তুমি প্রথমে লিখতে পারো, প্রথমে যেটাকে লিখেছো সেইটা শেষে আবার একবার লিখবে। হলো? এরপরে এখানে এসে এই গুণটা করবে, 5 2 10, এই গুণটা করবে 4 3 12 -12, এই গুণটা করবে 3 2 6 +6, তার মানে এই কোটা হলো। তারপরে মাইনাস দিয়ে, এটা দেখো মাইনাস দিয়ে আবার এই কোটার গুণ, 4 3 12 প্লাস 5 2 10 প্লাস 3 2 -6, এই হলো ত্রিভুজের ক্ষেত্রফল। এটা সরল করে নিয়ে আমরা যেটা পাবো সেটাই হবে ত্রিভুজের ক্ষেত্রফল। এখানে মড দেওয়া থাকে কারণ যদি কোনো কারণে এটা নেগেটিভ হয় তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলকে পজিটিভ হিসেবে প্রকাশ করতে হবে। নেগেটিভ কখন হবে, যদি এবিসি একটা অক্ষের উপরে এবিসির অবস্থানগুলো যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে নেগেটিভ হয়ে যাবে, আর ঘড়ির কাঁটার উল্টো দিকে নিলে পজিটিভ হয়ে যাবে। সেজন্য আমরা অত হিসেব করব না, ঘড়ির কাঁটার দিকে না বিপরীত দিকে আমাদের দেখার দরকার নেই, ওটা কিছু দেখার দরকার নেই। আমরা যা পাবো পরপর তিনটে বিন্দু নিলেই হলো। সেটা এবিসি নিতে পারো, কেউ বিসিএও নিতে পারো, কেউ এসিবি নিতে পারো, যা নেবে, কারণ ত্রিভুজে পরপর সবসময় থাকবে। চতুর্ভুজ হলে অসুবিধা হতে পারে, কিন্তু ত্রিভুজে কোনো অসুবিধা নেই। যে কোনো পরপর তিনটে বিন্দু নিয়ে প্রথম যাকে লিখবে শেষে আরেকবার তাকে লিখে এইভাবে তিনটে গুণ করে নিয়ে পরপর বসিয়ে দিলেই কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে 4 -12 আর 4 16। তো এখানে দেখো নেগেটিভ এলো, তার মানে আমাদের লিখতে হবে, এটা -12 হচ্ছে কিন্তু এখানে 12 হয়ে যাবে, তার মানে 6 বর্গ একক। এইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব। এগুলো কিন্তু সব দরকার পড়বে আমাদের, হ্যাঁ এইগুলো আমাদের শর্ট প্রশ্ন বা 1 বা 2 নম্বর প্রশ্নতে আসতেও পারে বা নাও আসতে পারে, আসার চান্স খুব কম। কিন্তু এইগুলো ছাড়া আমরা পরবর্তী ক্ষেত্রে এক পাও হাঁটতে পারবো না। সেই জন্য এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ এগুলো ভিত, এগুলোর উপর দিয়ে আমাদের চলতে হবে। তারপরে দেখো ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তো একটা ত্রিভুজ এবিসি, এই যে ত্রিভুজটা এবিসি এর ভর কেন্দ্রের স্থানাঙ্ক আরো সহজে পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় আমি আর আসছি না ওখানে, তোমরা 9 এ শিখেছিলে, যদি প্রয়োজন হয় আরেকবার 9 এর বইটা দেখে নেবে। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক হয় x স্থানাঙ্ক মানে ভুজগুলোর যোগফল 2 + 4 + 2 বাই 3, কমা কোটিগুলোর যোগফল, তার মানে 3 + 5 - 3/3, এই হচ্ছে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। এটা সরল করে যা হবে, ভগ্নাংশও হতে পারে, তো সরল করে যা হবে সেটাই হবে ভর কেন্দ্রের স্থানাঙ্ক। ভর কেন্দ্র কাকে বলে মনে ছিল, একটা ত্রিভুজের মধ্যমা, ঠিক মধ্যমা তিনটে যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ভর কেন্দ্র, এটা ভর কেন্দ্র। তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বার করতে গেলে ভুজ তিনটের যোগফল বাই 3, কমা কোটি তিনটের যোগফল বাই 3, এটা লিখলেই হবে। তো এই গেল আমাদের পূর্ব পাঠ। আর এখন আমাদের যেটা শিখতে হবে, নতুন যেটা শিখতে হবে সেটা হচ্ছে কোন মূল বিন্দুকে যদি আমরা শিফট করে দিই, একটা জায়গা থেকে অন্য জায়গায় যদি পাঠিয়ে দিই, মূল বিন্দুকে যদি সরিয়ে দিই, তো এখানে x অক্ষ আছে, এখানে y অক্ষ আছে, এটা মূল বিন্দু।
এখন এখানে একটা বিন্দু আছে, বিন্দুটা স্থানাঙ্ক ধরে নিচ্ছি x, y। এখন অক্ষগুলোকে, মূল বিন্দুকে সরানো মানে তো অক্ষটা সরে যাবে, তাহলে অক্ষগুলোকে যদি আমরা স্থানান্তর করে দিই, মানে মূল বিন্দুকে যদি আমরা এখানে নিয়ে চলে আসি, তাহলে এটা মূল বিন্দু হয়ে গেল নতুন। তাহলে এই যে স্থানাঙ্কটা ছিল, এই স্থানাঙ্কটা এখন এর সাপেক্ষে আলাদা মান পাবো। তো সেই মানগুলোকে যদি আমরা x ড্যাশ আর y ড্যাশ দিয়ে প্রকাশ করি, তাহলে এদের সঙ্গে এদের যে রিলেশন হবে সেইটা আমাদের জানতে হবে। তো দেখো এখানে পুরনোর সাপেক্ষে এটা xy ছিল, তাহলে এইটা নিশ্চয়ই x ছিল আর এটা y ছিল, তাহলে এই গোটা মানটা হচ্ছে x আর এই গোটা মানটা হচ্ছে y হলো। এখন এখানে বিন্দুটাকে যদি আমরা আলফা কমা বিটাতে স্থানান্তর করি, তার মানে এই জায়গাটা হচ্ছে আলফা, এই জায়গাটা হচ্ছে বিটা, তাই না? নতুন স্থানাঙ্ক x ড্যাশ y ড্যাশ এর সাপেক্ষে, তার মানে এইটা হচ্ছে x ড্যাশ, এটা হচ্ছে y ড্যাশ, এইটা x ড্যাশ, এটা y ড্যাশ। তাহলে আমরা কি পাচ্ছি ভালো করে দেখো, একটু দেখলি দেখতে পাবে এই x হচ্ছে এখান থেকে এটা, তার মানে এখান থেকে এটা হচ্ছে আলফা আর এখান থেকে এটা হচ্ছে x ড্যাশ, তার মানে পুরনো x ইকুয়াল টু হচ্ছে x ড্যাশ প্লাস আলফা আর y ইকুয়াল টু দেখো ওখানে দেখতে পাবে y ড্যাশ প্লাস বিটা। এই হচ্ছে আমাদের, যদি মূল বিন্দুকে শিফট করা হয় আলফা বিটাতে, যদি মূল বিন্দুকে শিফট করা হয় আলফা বিটাতে, তাহলে পুরনো স্থানাঙ্কের সঙ্গে নতুন স্থানাঙ্কের রিলেশন হবে এটা। x y হচ্ছে পুরনো স্থানাঙ্ক আর x ড্যাশ y ড্যাশটা হচ্ছে নতুন স্থানাঙ্ক, আর আলফা বিটা বিন্দুতে মূল বিন্দুকে স্থানান্তর করা হয়েছে পুরনো মূল বিন্দুর রেসপেক্টে। তাহলে এইভাবে আমাদের ট্রান্সফরমেশন অফ অ্যাক্সিস বলা হয় এগুলোকে। অ্যাক্সিস গুলোকে যদি কোনো দিক পরিবর্তন না করে সরানো হয়, তাহলে মূল স্থানাঙ্কের সঙ্গে নতুন স্থানাঙ্কের যে সম্পর্ক হবে সেটা আমাদের কিন্তু এখন প্রয়োজন পড়বে। তাছাড়া যেটা দরকার পড়বে সেটা হচ্ছে কোনো বিন্দুর লোকাস মানে সঞ্চার পথ কি, এইটা আমরা একটু পরে আসছি। তার আগে মূল বিন্দু স্থানাঙ্ক দিয়ে কয়েকটা অঙ্ক আমরা করে নিচ্ছি। দেখো মূল বিন্দু স্থানাঙ্ক বলতে, ধরো একটা বিন্দু, একটা সমীকরণ আছে 2x + 3y = 5। বলো এই বিন্দুটা নতুন অবস্থান বা এটা একটা সরলরেখার সমীকরণ, এই সরলরেখাটার নতুন সমীকরণ কি হবে যদি মূল বিন্দুকে আলফা কমা বিটা, বা যদি বলা হয় মূল বিন্দুকে a b তে স্থানান্তর করা হলো, তাহলে নতুন অবস্থানটা কি হবে। তখন আমরা শুধু এইভাবে লিখব যে x = হবে x ড্যাশ a আর y = হবে y ড্যাশ b। তাহলে এই যে সমীকরণটা আছে, x এর জায়গায় x ড্যাশ a আর y এর জায়গায় y ড্যাশ b টা বসিয়ে দিয়ে নতুন সমীকরণ যেটা হবে সেটা বের করে দেব। ঠিক আছে, এখন আমরা প্রশ্নমালা 1 এর কিছু অঙ্ক দেখব। এই প্রশ্নমালাটা আমাদের একটু করতে হবে, কারণ বললাম যে এটা আমাদের ভিত, এটা না করলে আমরা পরবর্তী চ্যাপ্টারে ঠিকঠাক পৌঁছাতে পারবো না। সেই জন্য এটার প্রথম দিকের কিছু অঙ্ক মানে দীর্ঘর আগে পর্যন্ত আমরা করে নেব, দীর্ঘটা আর এই প্রশ্নমালা থেকে আমরা করবো না। ঠিক আছে, কারণ এটা প্রশ্ন এলে 1 বা 2 নম্বরের আসতে পারে পরীক্ষায়, বা নাও আসার না আসতেও পারে, মানে না আসার চান্সটাই বেশি, তবে এলে 1 বা 2 এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, তার থেকে বড় কোনো প্রশ্ন আসবে না। সেই জন্য আমরা দীর্ঘ যাব না। তারপরে তাহলে দেখো এখন প্রশ্নমালা 1 এর 1 এর যে অঙ্কটা রয়েছে, বই খোলো, সবাই নিজে নিজের বই দেখো, বই অঙ্কটা করো, কারণ বইটা না পড়লে শুধু যদি আমার ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু বুঝতে পারবে না, কারণ আমি তো অঙ্কটা এখানে দিচ্ছি না। সেই জন্য অঙ্কটা তোমার বইয়ে থেকে আগে দেখে নাও, পড়ে নাও, তারপরে ভিডিও দেখবে। দেখো এখানে 1 এর অঙ্কটা কি বলেছে, অক্ষ দুটির দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে 0,-4 বিন্দুতে স্থানান্তরিত করা হলো। শুধু এইটুকু পড়ে তুমি লিখে নেবে যে প্রশ্নমালা 1 এর বলছি 1 এর অঙ্কটা, তো মূল বিন্দুকে
0, -4 তে স্থানান্তরিত করা হয়েছে। আমরা কি বলেছিলাম, আলফা বিটাতে যদি স্থানান্তর করা হয়, মূল বিন্দুকে যদি আলফা বিটাতে স্থানান্তর হয়, তাহলে পুরনোর সঙ্গে নতুন স্থানাঙ্কের রিলেশনটা হবে x = x' + আলফা, y = y' + বিটা। তাহলে এখানে নতুন স্থানাঙ্ক ও পুরনো স্থানাঙ্কের মধ্যে রিলেশন হবে, মানে x হবে x' + 0 আর y হবে y' - 4। ঠিক আছে, তাহলে সমীকরণ একটা দেওয়া আছে 4x + 3y + 12 = 0, এর নতুন আকার হবে কি আকার হবে, কি বললাম, x এর জায়গায় বসাবো x' আর y এর জায়গায় বসাবো y' - 4। ঠিক আছে, সমান 0। তার মানে 4x' + 3y' -12 + 12 কেটে গেল। এটা হবে নতুন আকার বললাম, যেহেতু সমীকরণকে আমরা x y দিয়ে লিখি, তার মানে নতুন সমীকরণটা হবে 4x + 3y = 0। তাহলে নতুন সমীকরণ হবে 4x + 3y = 0। এটা আকার হবে x' y' দিয়ে আকারটা প্রকাশ করে নেওয়া হয়, তারপর নতুন সমীকরণটাকে আবার x y দিয়ে লিখতে পারো। ঠিক আছে, x' y' লিখেও রাখতে পারো, কোনো ক্ষতি নেই। ওকে, তারপরে দেখো 2 তোমরা একই ভাবে করতে পারবে, 1 যেভাবে হলো, কিন্তু তারপরে 3 নম্বরে যেটা রয়েছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এবং এর পরবর্তী মানে সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, অতিবৃত্ত, উপবৃত্ত সব জায়গাতে যেটা দরকার পড়বে সেটা হচ্ছে সঞ্চার পথ। এই সঞ্চার পথের ব্যাপারটা কি, কিচ্ছু ব্যাপার না। আমরা আগে যখন বীজগণিতের অঙ্ক শিখেছিলাম বা বীজগণিতের অঙ্ক যখন পড়েছিলাম, তখন সমীকরণ গঠন করতে হতো, কিছু প্রশ্নমালা থাকতো যেগুলো বলতো সমীকরণ গঠন করো, দিয়ে এক শর্ত বলে দিত। তো এখানে সেই একই ব্যাপার, ওই সমীকরণ গঠন করাটা কি বলা হয়, সঞ্চার পথ। এটা খুব সহজ কথাই বললাম। সঞ্চার পথ মানেটা হচ্ছে এরকম, কোনো একটা বিন্দু একটা নির্দিষ্ট শর্ত সাপেক্ষে চলছে, কোনো একটা বিন্দু নির্দিষ্ট শর্ত সাপেক্ষে চলছে, যে পথ ধরে চলছে সেই পথের সমীকরণটাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। তো সঞ্চার পথের সমীকরণ বলতে ওই যে বললাম শর্তে চলছে, তাহলে যে শর্তে চলছে সেই শর্তটাকে এখানে স্থাপন করে দেওয়াই আমার কাজ। ঠিক আছে, যেমন উদাহরণ দেখো 3 কি বলেছে, xy সমতলে গতিশীল একটা বিন্দুর ভুজের দ্বিগুণ সর্বদাই তার কোটির 3 গুণের চেয়ে 1 বেশি। তো এরকমই তো আমরা বীজগণিতের সমীকরণ গঠন করেছিলাম, এরকম শর্ত দিই। তো এখানে সবসময় যেটা আমাদের করতে হবে, আগেও করেছি আমরা x কোনো সময় শুধু x ধরেছি, কোনো সময় x ধরেছি, y ধরেছি, আলাদা আলাদা অর্থে ধরেছি, কিন্তু এখানে আমাদের সেটাও করতে হয় না, এখানে আরো একটু সহজ করে দিয়েছি। সবসময় আমরা একটা গতিশীল বিন্দু এখানে বলা থাকবে, কারণ ওই যে সঞ্চার পথ বলছে, সঞ্চার পথ মানে হচ্ছে সঞ্চরণশীল পথ, যে পথ ধরে সঞ্চারিত হচ্ছে বিন্দুটা সেই পথের সমীকরণ বের করতে হবে। তো সেই পথটার উপরে যে কোনো একটা বিন্দুকে আমরা xy দিয়ে বা কোনো কোনো সময় h কে দিয়ে প্রকাশ করা হয়, আমরা সব সময় ওটাকে xy দিয়ে প্রকাশ করব। তাহলে ধরে নেব যে কোনো অবস্থানে, মানে যে কোনো এক মুহূর্তে গতিশীল বিন্দুর স্থানাঙ্ক x, y। তো যেহেতু একটা নির্দিষ্ট শর্তে চলছে, যে কোনো মুহূর্তেই দেখি না কেন সব সময় ওই শর্ত মেনে চলবে, তাই না? তাহলে এটা একটা গতিশীল বিন্দু, সেজন্য xy দিয়ে লেখা হয়, কারণ xy সবসময় ভ্যারিয়েবল, এদের মানের পরিবর্তন হয়। তো যে কোনো অবস্থানে যেহেতু একই শর্ত হিসেবে চলছে, তাহলে শর্তটা কি, ভুজের দ্বিগুণ কোটির 3 গুণের চেয়ে 1 বেশি। তাহলে এখানে ভুজ কোনটা, ভুজ হচ্ছে x, কোটি হচ্ছে y। যে কোনো স্থানাঙ্কের প্রথমটাকে বলা হয় ভুজ আর দ্বিতীয়টাকে বলা হয় কোটি। তাহলে এখানে শর্তটা কি হচ্ছে, শর্তটা হচ্ছে ভুজের দ্বিগুণ মানে 2x, কোটির 3 গুণের চেয়ে 1 বেশি।
ব্যাস এইটুকুই কাজ। আমরা এর থেকে অনেক বড় বড় সমীকরণ করেছি, কিন্তু এখানে অত বড় না, খুব ছোট ছোট সমীকরণ আমাদের গঠন করতে হচ্ছে, সেটাকেই বলা হয় সঞ্চার পথের সমীকরণ। তারপরে ওখানে আমরা সমাধান করেছি, x এর মান বার করেছি, y এর মান বার করেছি, এখানে ওসব কিচ্ছু না, জাস্ট সমীকরণটা লিখে দেওয়াই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। তাহলে এটাই হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। হ্যাঁ, অনেক সময় এটা থেকে h কে ধরা হয়, h কে ধরলে পরে আমাদের কিন্তু শেষে উত্তরটাকে আবার xy দিয়ে প্রকাশ করতে হবে। সেই জন্য আমরা সরাসরি xy লিখবো, কোনো অসুবিধা নেই, আমরা সরাসরি xy ধরে নেব, তাহলে একবার সমীকরণ যেটা পেয়ে যাবো সেটাই সঞ্চার পথের সমীকরণ। তাহলে এটাই সঞ্চার পথের সমীকরণ। তাহলে সঞ্চার পথের সমীকরণ হচ্ছে 2x 3y 1। ব্যাস এটাই বুঝেছো নিশ্চয়ই। তারপরে দেখো চারেরটা। তো চারেরটা দেখো কি বলেছে, থিটার সব মানে একটা গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক দেওয়া রয়েছে, পি এর সঞ্চারপথ বের করতে বলেছে। সঞ্চারপথ বের করার এই আর একটা প্রসেস, যে পি এর স্থানাঙ্ক দেওয়াই আছে, মানে যে বিন্দুর সঞ্চারপথ বার করতে বলছে সেটার স্থানাঙ্ক দেওয়া আছে, কিন্তু সেটাও একটা ভ্যারিয়েবলের উপর, মানে প্যারামিটার দেওয়া থাকে। যেমন এখানে থিটা হচ্ছে প্যারামিটার, তো এই থিটা অপনয়ন করে আমাদের xy দিয়ে একটা সমীকরণ নিয়ে আসতে হবে। তাহলে xy এখানে পাবো কোথায়? কারণ একটু আগে আমি বলেছি যে সঞ্চারপথের অঙ্কতে সবসময় আমাদের প্রথম লাইনটা ওটাই হবে। আমরা যখন বীজগণিতের সমীকরণ গঠন করি তখন x টা কি হবে, y টা কি হবে আলাদা আলাদা করে ধরতে হয়, এখানে সেটা মোটেই নয়। সবসময় আমাদের সঞ্চারপথে একটাই ধরে নেব, গতিশীল বিন্দুর যে কোনো মুহূর্তে স্থানাঙ্ক হচ্ছে x, y। যেখানেই সঞ্চারপথ বার করতে বলবে সেখানেই আমরা প্রথমে কি করব, সঞ্চারপথের উপর যে কোনো বিন্দু, গতিশীল বিন্দু, গতিশীল বিন্দু P এর যে কোনো অবস্থানে স্থানাঙ্ক হচ্ছে x, y। যে কোনো তাহলে সবসময় সঞ্চারপথ যেখানেই বলবে এই লাইনটা আমরা যে বিন্দুটা সঞ্চারপথ বার করতে বলছে তাকে আমরা সবসময় xy ধরে নেব। এবার xy এর পথটা আমাদের বের করতে হবে। তো এটার যে শর্ত দেওয়া আছে সেই শর্ত বসালেই হয়ে যাবে। দেখো কি বলেছে, p এর যে কোনো অবস্থানে স্থানাঙ্ক কিন্তু ওরাও বলে দিয়েছে। তাহলে ওরা বলে দিয়েছে p এর স্থানাঙ্ক হচ্ছে a cos থিটা, a sin থিটা। তাহলে আমরা তো এটা অমান্য করতে পারি না, আমরা একটা সবসময় ধরবো বলেছি x, y, আর ওরা যেটা বলে দিয়েছে তাহলে নিশ্চয়ই এই দুটো একই। তার মানে x হচ্ছে a cos থিটা আর y হচ্ছে a sin থিটা। তাহলে এটাই আমাদের সমীকরণ, যে সমীকরণের কথা বলছিলাম, তাহলে এটাই সঞ্চারপথের সমীকরণ। কিন্তু এখানে কি করতে হয়, এই যে প্যারামিটার থিটা, এই থিটাকে অপনয়ন করতে হয়। তো থিটা অপনয়ন এটা আমরা ক্লাস 10 এও করেছিলাম, যে এখান থেকে থিটাকে অপনয়ন করো। তো কি করে করেছিলাম, এখান থেকে cos থিটা বার করে নেব, এখান থেকে sin থিটা বের করে নেব, দিয়ে বর্গ করে যোগ করে দেব। তাহলে এটা যদি বর্গ করে যোগ করে দিই তাহলে কি পাবো, বর্গ করে যোগ করে পাই x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই a স্কয়ার সমান cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, বা x স্কয়ার প্লাস a স্কয়ার সমান এটা কত 1, তো তাহলে 1 a মানে a স্কয়ার। তো এটাই হচ্ছে p বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। তো এটা আমরা পরে বুঝবো যে এটা একটা বৃত্তের সমীকরণ। এখন আমরা বৃত্তের চ্যাপ্টার করিনি, কিন্তু এখানে প্রশ্নটা ওইরকমই দিয়েছে যে এটা কিসের সমীকরণ, তাহলে এটা আমরা বুঝবো এটা একটা বৃত্ত। তো বৃত্তের চ্যাপ্টারে গিয়ে আমরা বৃত্তের সমীকরণ দেখে নেব। x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a স্কয়ার, এটাও যেমন একটা বৃত্ত। আবার x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার সমান a স্কয়ার, এটাও কিন্তু একটা বৃত্ত। তো এটাও বৃত্তের সমীকরণ, এটাও বৃত্তের সমীকরণ। এর কেন্দ্র হচ্ছে 0,0, এর কেন্দ্র হচ্ছে আলফা, বিটা, এর ব্যাসার্ধ হচ্ছে a, এরও ব্যাসার্ধ a। ঠিক আছে, তাহলে এটা দুটোই কিন্তু বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তারপরে দেখো 5 নম্বর অঙ্কটা করো। কোন বিন্দু, কোন গতিশীল বিন্দু 2, 0 বিন্দু থেকে দূরত্বের বর্গ সর্বদা 4 একক হলে সঞ্চারপথ নির্ণয়। তাহলে কি দেখতে পাচ্ছি, সঞ্চারপথ বের করো। তো
তো সঞ্চার পথ বের করতে বলে কি বলেছি, যে বিন্দুর সঞ্চার পথ বের করতে হবে সেই বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নেব x, y। তাহলে এখানেও ধরে নেব গতিশীল বিন্দু P এর স্থানাঙ্ক x, y। ঠিক আছে, এরপর আমরা অঙ্কটা করে যে শর্ত বলা আছে সেই শর্তকে প্রতিষ্ঠা করব। কি বলেছে, গতিশীল বিন্দুর দুই শূন্য বিন্দু থেকে দূরত্ব। তাহলে গতিশীল বিন্দু P, এটা হচ্ছে x, y, আর একটা ফিক্সড বিন্দু আছে, নির্দিষ্ট বিন্দু 2,0। এই ডিসটেন্সটা মানে P যেখানেই থাকুক না কেন, এই ডিসটেন্স P যেখানেই থাকুক না কেন, P গতিশীল বিন্দু, P যেদিকে খুশি যেতে পারে, কিন্তু এটা তো স্থির। তো এই স্থির বিন্দু থেকে দূরত্বটা সবসময়ই হবে 4। এই দূরত্ব 4 সবসময়, P যেখানেই থাকুক না কেন, P যেখানেই থাকুক না কেন সবসময় দূরত্বটা হবে 4। বুঝতেই পারছো পথটা কি রকম তৈরি হচ্ছে। তো তাহলে এখানে কি করব, এই ডিসটেন্সটা নেব আমরা। তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে P বিন্দু, 2,0 বিন্দু আর xy বিন্দুর দূরত্ব, xy ও 2,0 বিন্দুর দূরত্ব। মনে আছে এক্ষুনি বললাম দূরত্বের সূত্র আমরা জানি, √x - 2 এর হোল স্কয়ার প্লাস y - 0 এর হোল স্কয়ার মানে y স্কয়ার। হলো, তাহলে শর্তটা কি না, এই দূরত্বটা সবসময় 4। তার মানে x - 2 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার এর রুট সমান হচ্ছে 4। একটু সরল করে দিলে আমরা পাবো x - 2 এর হোল স্কয়ার প্লাস y স্কয়ার সমান হচ্ছে 16 বা 4 স্কয়ার। তো দেখো একটু আগে তোমাদের বলেছিলাম যে x - আলফা এর হোল স্কয়ার প্লাস y - বিটা এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটাও একটা বৃত্ত। তাহলে এখানে আলফাটা হচ্ছে 2, বিটাটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 4। ভালো করে দেখো, এটা একটা বৃত্ত হবে যার ব্যাসার্ধটা হবে 4 আর কেন্দ্রটা হচ্ছে 2,0। তাহলে এর কেন্দ্র হচ্ছে আলফা বিটা, ব্যাসার্ধ 4 বলেছিলাম, বলেছিলাম। তাহলে এটাও দেখো একই ব্যাপার হচ্ছে, তার মানে এটা একটা বৃত্ত। ঠিক আছে, তো এখন এগুলো কিসের সমীকরণ আমরা না লিখতে পারলেও সঞ্চার পথের সমীকরণটা তৈরি করতে পারবো। তাহলেই আমাদের হবে, এই চ্যাপ্টারে আমাদের এটাই কাজ, সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো 6টা তোমার সামনে বই আছে, বইটা পড়ে নাও। কি বলেছে দেখো, বলেছে অক্ষ দুটি দিক অপরিবর্তিত রেখে, বলেছি ঘূর্ণন হবে না, তার মানে অক্ষ দুটির দিক পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র সরণ হচ্ছে। মূল বিন্দুকে -5,9 বিন্দুতে স্থানান্তরিত করা হলো। তার মানে এখানে আলফা, বিটার জায়গায় হয়ে গেল -5,9। তাহলে 3,4 স্থানাঙ্ক বিশিষ্ট বিন্দুর স্থানাঙ্ক কত হবে, মানে একটা স্থানাঙ্ক আছে 3,4, এর নতুন স্থানাঙ্ক কত হবে, যেখানে মূল বিন্দুকে কোথায় স্থানান্তরিত করা হয়েছে, -5,9 স্থানান্তরিত করা হয়েছে। মূল বিন্দুকে -5,9 বিন্দুতে স্থানান্তরিত করা হয়েছে। তাহলে আমার সম্পর্কটা কি, x = কি হবে, x টেস্ট -5 আর y = হবে y টেস্ট +9। সব সময় আমরা মূল পুরনো স্থানাঙ্কের সঙ্গে নতুন স্থানাঙ্কের সম্পর্কটা লিখে দেব, মূল বিন্দুকে স্থানান্তর কোথায় করেছে সেটা দেখি। এরপর কি করব, এই 3, 4 বিন্দুটা হচ্ছে আমাদের পুরনো বিন্দু, তাই না, এর নতুন স্থানাঙ্কটা আমাদের জানতে চেয়েছে। তার মানে 3টা হচ্ছে x এর মান, 4টা হচ্ছে y এর মান। তাহলে এখানে আমরা বসিয়ে দেব। তাহলে 3 = হচ্ছে x টেস্ট -5 বা x টেস্ট = হচ্ছে 8 আর 4 = হচ্ছে y টেস্ট +9, তার মানে y টেস্ট = হচ্ছে -5। অতএব নতুন স্থানাঙ্ক হবে 8, -5। হলো, তো এইভাবে আমরা খুব সহজেই মূল বিন্দু স্থানান্তরের অঙ্ক আর সঞ্চার পথের অঙ্কগুলো করতে পারবো। ঠিক আছে, তাহলে এখন এই পর্যন্ত রইলো। তোমরা এমসিকিউটা শেষ করে নাও, তারপরে আমরা অতি সংক্ষিপ্ত শুরু করব। ঠিক আছে।